নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রথম বৈঠক বসছে কিছুক্ষণ পর। আলোচনা হবে সিইসি সহ অন্যদের নিয়োগ নিয়ে। সপ্তম ধাপে 138 ইউনিয়ন পরিষদে ভোটকাল, কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম, প্রস্তুতি শেষ। লক্ষ্মীপুরে 9 ইউনিয়নের সীমানা নির্ধারণ জটিলতায় ভোট হচ্ছে না একযোগ, সেবা বঞ্চিত কয়েক লাখ মানুষ। করোনা ও উপসর্গ নিয়ে 3 জেলায় 5 জনের মৃত্যু। রাজধানীতে শুরু হলো কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারের নিয়োগে সুপারিশ চূড়ান্তের উদ্দেশ্যে গঠিত সার্চ কমিটির প্রথম সভা আজ বিকেল 4:30টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ বৈঠক ডেকেছেন কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান। নতুন আইন অনুযায়ী ইসি গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শনিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বের সার্চ কমিটি গঠন করে দেন। আইন অনুযায়ী নির্ধারিত 15 দিনের মধ্যে সার্চ কমিটি কাজ শেষ করবে বলে জানিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 অনুযায়ী সার্চ কমিটি গঠনে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। জনাব আশিস সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে এই যে অনেক আলোচনা সমালোচনা, এরপরে সার্চ কমিটি গঠন, আর এরই ধারাবাহিকতায় আজ হচ্ছে প্রথম বৈঠক, কি নিয়ে আলোচনা হতে পারে, কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হতে পারে? দেখেন, এটা কিন্তু আমাদের জন্য একটা নতুন ফেনোমেনা যে 50 বছর পর একটা আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হচ্ছে এবং তার প্রথম ধাপ সেটি হলো সার্চ কমিটি গঠন। আমাদের যে আইন যেটি পাশ হলো গত সংসদ অধিবেশনে, সেখানে আইনে বলা আছে যে একটি সার্চ কমিটি গঠন হবে। সার্চ কমিটিতে একজন সুপ্রিম কোর্টের বিচারপতিকে প্রধান করা হয়েছে। আমরা জানি যে ওবায়দুল হাসানের নেতৃত্বে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। এখানে রাষ্ট্রপতিও দুজনের নাম প্রস্তাব করেছেন, তারা ওই কমিটির সদস্য। আরেকজন হাইকোর্টের জাজ এটার সদস্য, আর দুজন পদাধিকার বলে সদস্য, একজন মহাহিসাব নিরীক্ষক আর একজন পিএসসি চেয়ারম্যান। এই 6 জনেরই আজকে প্রথম বৈঠক। প্রথম বৈঠকে যেটি হয় আসলে কার্যধারার নির্ধারণ, কারণ তাদের হাতে সময় কম। যেটি আইনে বলা আছে যে 15 কার্য দিবসের মধ্যে তাদের নির্বাচন কমিশনের নাম প্রস্তাব করতে হবে রাষ্ট্রপতির কাছে। এখন যেটি একটি যদিও এটি সাংবিধানিক বাধ্যবাধকতা নেই যে বর্তমান কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে 14ই ফেব্রুয়ারি, এর মধ্যেই করতে হবে, এরকম কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। তবে সাধারণত রেওয়াজ হলো যে এ ধরনের সাংবিধানিক পদ যত কম শূন্য থাকে, যত কম খালি থাকে, ততই ভালো। ফলে একটা আকাঙ্ক্ষা থাকবে যে 14ই ফেব্রুয়ারির মধ্যেই নতুন নির্বাচন কমিশনের নাম তারা হয়তো বা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবেন। এখানে কিন্তু আবার রাষ্ট্রপতিরও একটু সময় দিতে হবে, কারণ তারা নাম দিলেই হবে না, কারণ তারা নির্দিষ্ট নাম দিচ্ছে না। তারা 5টি পদ, আপনি জানেন যে ইলেকশন কমিশন যেটি গঠিত হবে সেটি প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন নির্বাচন কমিশনার মিলে 5টি পদ। 5টি পদের জন্য সার্চ কমিটি 10 জনের নাম প্রস্তাব করবেন। সেই 10 জন থেকে রাষ্ট্রপতি 5 জনকে নিয়োগ দিবেন, একজন প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন নির্বাচন কমিশনার। সার্চ কমিটি যে নামগুলো প্রস্তাব করবে সেগুলো কি জনসম্মুখে প্রকাশ করতে পারবে কিনা, বা নাম প্রস্তাবের পরের প্রক্রিয়াটা আসলে কেমন হবে? সেটি এখন নামগুলো কিভাবে আসবে সেটি কিন্তু একটা প্রশ্ন, সেটি একটা আলোচনা যে নামগুলো তারা কোথায় পাবেন বা তারা কিভাবে নির্ধারণ করবেন। সেটি একটি আছে যে রাষ্ট্রপতি কিন্তু এই আইন পাশের আগেই রাষ্ট্রপতি কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু মত বিনিময় করেছেন নির্বাচন কমিশন গঠন এবং সার্চ কমিটি গঠন নিয়ে। সেখানে কিন্তু সব রাজনৈতিক দলই কিন্তু তাদের প্রপোজড কিছু নাম রাষ্ট্রপতির কাছে দিয়েছেন। তো সেই নামগুলো একটা প্রাথমিক খসড়া নামের তালিকা কিন্তু সার্চ কমিটির কাছে যাবে, বা আজকে অলরেডি হয়তো চলে গেছে তাদের হাতে। ফলে তাদের কাছে প্রাথমিকভাবে কিছু নাম আছে যেটি বিভিন্ন দল থেকে এসছে, তার সঙ্গে তারা হয়তো কিছু নাম যুক্ত করবেন
বা কিছু নাম বাদ দিয়েই হয়তো তারা 10 জনের নামের তালিকাটা করবেন। এটি খুব গুরুত্বপূর্ণ, যেটি প্রধান ওবায়দুল হাসান যিনি প্রধান হয়েছেন এই সার্চ কমিটি, তিনি কিন্তু প্রথম দিনই বলেছেন যে তাদের প্রধান লক্ষ্য হবে একজন দলনিরপেক্ষ মানুষ এবং সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষকে প্রধান নির্বাচন কমিশনার করা, এবং যারা নির্বাচন কমিশনের সদস্য হবেন তারা যেন বিতর্কহীন মানুষ হন। এবং মানুষের প্রত্যাশার জায়গাও কিন্তু সেটি যে 50 বছর পরে একটি আইনের মধ্য দিয়ে প্রথম বাংলাদেশে নির্বাচন কমিশন হচ্ছে। এর আগে যে নির্বাচন কমিশনগুলো হয়েছিল কোনোটি কিন্তু আইনের মধ্য দিয়ে হয়নি, কোনোটি সার্চ কমিটি দিয়ে হয়েছিল, কোনোটিতে এমনিতেই প্রধানমন্ত্রী নাম প্রস্তাব করেছেন, রাষ্ট্রপতি শপথ পড়িয়েছেন, হয়ে গিয়েছিলেন। কিন্তু এবার যেহেতু প্রথম আইনের মধ্য দিয়ে একটি কমিশন হচ্ছে, ফলে মানুষের আকাঙ্ক্ষার জায়গাটাও কিন্তু আরও বেশি বড় হয়েছে যে এমন একটি নির্বাচন কমিশন হবেন যাদের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচন কমিশনের অধীনে। সার্চ কমিটি গঠনের পরে তাদের হাতেও কিন্তু সময় কম, মাত্র 15 দিন নির্বাচন কমিশন গঠনের জন্য। আবার 14 তারিখে এদিকে বর্তমান কমিশনের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে, আপনি যেমনটি বলছিলেন। তো এই 14ই ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন কমিশন গঠন চূড়ান্ত না হয়, সেক্ষেত্রে সাংবিধানিক পদ শূন্যতায় কোনো ধরনের জটিলতা দেখা যাবে কি? না, সেখানে কোনো সাংবিধানিক কোনো বাধ্যবাধকতার কথা সংবিধান উল্লেখ করা নেই যে 14 যেদিন শেষ হবে সেই দিনই তার পরবর্তী উত্তরসূরিকে নিয়োগ দিতে হবে, সেরকম কোনো নেই। তবে একটা আকাঙ্ক্ষার জায়গা থাকে যে সাংবিধানিক পদ বেশিক্ষণ শূন্য রাখা যায় না, শূন্য রাখা ঠিক না। ফলে 14 তারিখে না হলেও যাতে এটা খুব দ্রুত সময়ে যাতে নিয়োগ হয় সেই আকাঙ্ক্ষা। এখন যেহেতু ধরেন 15 দিন, 5 তারিখে আপনার সার্চ কমিটি গঠন হয়েছে, 14 তারিখ পর্যন্ত কিন্তু এমনিতেই 10 দিন তারা সময় পাচ্ছেন হাতে। মানে 15 দিন দিয়েছে, তার মানে এই না যে 15 দিন ভরেই তাদের কাজটা করতে হবে। তারা কিন্তু এটি 5 দিনেও করতে পারেন, 7 দিনেও করতে পারেন, 8 দিনে, 10 দিনেও করতে পারেন। যদি 10 দিনের মধ্যে তারা করে ফেলতে পারেন তাহলে কিন্তু 14 তারিখের মধ্যেও কিন্তু করা সম্ভব। এবং তেমনটি কিন্তু অনেকেই আশা করছেন যে সম্ভবত 14ই ফেব্রুয়ারির মধ্যেই সম্ভবত সার্চ কমিটি তাদের কাজ শেষ করবেন এবং রাষ্ট্রপতির কাছে নামের তালিকা দেবেন, এবং রাষ্ট্রপতির কাছে তালিকা দেওয়ার পরে আসলে এটি একদিনের ব্যাপার। রাষ্ট্রপতি তার থেকে 5 জন ঠিক করে একটি গেজেট প্রজ্ঞাপন করবেন। তারপরে গেজেট হয়ে যাওয়ার পরে তো আপনি জানেন যে পরবর্তী প্রক্রিয়া তারা শপথ গ্রহণ করবেন, আবার দায়িত্ব নেবেন, তো সেই প্রক্রিয়া এবং সেইটাই। জি, কিছুক্ষণের মধ্যেই তো বৈঠকটি বসছে, 4:30টায় সময় দেয়া আছে। তো বৈঠক থেকে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে আমাদেরকে ছোট্ট করে একটু না, সেটা সিদ্ধান্ত তো একটাই যে প্রথম বৈঠক তো আজকে হলো, যে শর্ট টাইমের মধ্যে কিভাবে তারা নামগুলো ঠিক করতে পারবেন সেটা তাদের কাছে প্রায়োরিটি হবে। আমরা দুই একজন সদস্যের সঙ্গে আলোচনা করে যেটুকু বুঝেছি যে তারা চান খুব দ্রুত সময়ের মধ্যেই, এবং যেটি বলা আছে 15 কার্য দিবসের মধ্যে, তারা চান আরও কম সময়ের মধ্যে নামগুলো ঠিক করে দিতে। এবং তারা যেটি বলেছেন আমাদের সঙ্গে যে তাদের কাছে প্রাইমারি বেশ কিছু নাম আছে, রাষ্ট্রপতি তাদের কাছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাকালে যে নামগুলি দিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দল, সেই নামগুলি তাদের হাতে আছে এবং তাদের কাছে এই জন্য একটু সহজ হয়েছে কাজটা করতে। এবং তারা মোটামুটি তারা এই গত 2-3 দিন ধরেই তারা কিন্তু আসলে কাজ শুরু করেছেন, খসড়া কাজ, ভিতরের কাজগুলো শুরু করেছেন, কারা কারা হতে পারে প্রস্তাবিত নাম। তো আজকে আসলে সেটাই তারা ঠিক করবেন যে কয়টা তারা বৈঠক করবেন, কয়দিনের মধ্যে শেষ করবেন এবং কবে তারা রাষ্ট্রপতির কাছে জমা দেবেন। আজকে প্রথম দিনে তারা এই রূপরেখাটাই আসলে তৈরি করবেন। এবং এটি খুব গুরুত্বপূর্ণ, এই সার্চ কমিটি আইনের মধ্য দিয়ে হয়েছে। সার্চ কমিটির সম্মান যেমন থাকবে, পাশাপাশি এই সার্চ কমিটি কাদের কমিশন গঠন করলেন, কাদের নাম প্রস্তাব করলেন, সেটি কিন্তু আসলে সার্চ কমিটির উপর নির্ভর করবে। এবং এটি যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচন এই কমিশনের অধীনে হবে, ফলে এটি সার্চ কমিটির যে ভূমিকা সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশিস সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই স্টুডিওতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এদিকে সপ্তম ধাপে মোট 138টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ কাল। এরই মধ্যে কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। এই ধাপে 9টি ইউনিয়নের ভোট হবে ইভিএমে। ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন শান্তিপূর্ণভাবে হলেও আগের সব ধাপেই ঘটেছে সহিংসতার ঘটনা। তাই সপ্তম ধাপের নির্বাচন নিয়ে সহিংসতার শঙ্কা রয়ে গেছে। এমন পরিস্থিতিতে সপ্তম ধাপের নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। রোববার সকাল থেকে কেন্দ্রগুলোতে পৌঁছতে শুরু করে নির্বাচনী সরঞ্জাম। তবে ব্যালট পেপার পৌঁছানো হবে সোমবার সকালে। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ব্যালট পেপার ব্যতীত অন্যান্য বানানগুলো বিতরণ করছি। আগামীকাল আমরা ভোর 5টা থেকে 78টি কেন্দ্রের যে ব্যালট পেপার সেগুলো আমরা ভোর 5টা থেকে প্রিজাইডিং অফিসারের অনুকূলে বিতরণ করব। আশা করছি যে আগামীকাল অনুষ্ঠিতব্য এই নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে ভোট কেন্দ্রগুলোতে ম্যাজিস্ট্রেট ছাড়াও মোতায়েন থাকবে আনসার, বিজিবি, র্যাব ও পুলিশ। আমাদের মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স
এরা কেন্দ্রের আশেপাশে আজকে রাত পর্যন্ত ঘোরাঘুরি করবে, যাতে অবৈধ কোনো লেনদেন ভোটার কেনাবেচা না হয় এবং সার্বিক নিরাপত্তা আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে থাকে। সপ্তম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে 576 জন, সংরক্ষিত পদে 1236 জন ও সাধারণ পদে 4062 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন 11 জন প্রার্থী। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে এবার রংপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এই নির্বাচন নিয়ে প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? প্রার্থী ভোটারদের কোনো ধরনের অভিযোগ আছে কিনা? আমি প্রথমে জানিয়ে রাখি যে আসলে প্রশাসনের যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সেটি কিন্তু আমি সকাল থেকে যেটা দেখছি যে পুলিশ ব্যাপকভাবে তারা মোতায়েন করেছেন এবং এখানে বিজেপি এবং র্যাবের যে টহল সেটি কিন্তু থাকবেন। তবে তার পাশাপাশি কিন্তু আমরা যদি একটু দেখাই যে ম্যাজিস্ট্রেট রয়েছেন 15 জন, তার সাথে স্পেশাল ম্যাজিস্ট্রেট অর্থাৎ 6 জন রয়েছেন, অর্থাৎ 21 জন ম্যাজিস্ট্রেট কিন্তু কাজ করবে অর্থাৎ মিঠাপুকুরের 17টি ইউনিয়নে। এই 17টি ইউনিয়নে ঘিরে কিন্তু পুলিশের যে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করেছেন তারা। আমরা একটু আগে কিন্তু প্রশাসনের যিনি উদ্বোধন কর্মকর্তা অর্থাৎ ডিআইজির সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে রংপুরে মিঠাপুকুরে এই সপ্তম ধাপে প্রথম নির্বাচন হতে হচ্ছে। এই নির্বাচনকে ঘিরে কেউ যেন কোনো সহিংসতা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেদিক দিয়ে তারা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু 5 জন করে পুলিশ আর 16 জন করে থাকবে আনসার বিজেপি, তার সাথে থাকবেন আরও 1 জন তাদের দলনেতা। সব মিলিয়ে প্রায় ধরেন আপনার 22 জন থাকবে প্রশাসনের লোকজন এবং স্ট্রাইকিং ফোর্স থাকবে, ম্যাজিস্ট্রেট থাকবে, তারা নিয়ে ঘোরাঘুরি করবেন এবং টহল দিবেন পুরোটি কেন্দ্রে কেন্দ্রে। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে রংপুরের যে মিঠাপুকুর উপজেলায় এবার যে ভোট হচ্ছে যাচ্ছেন সুষ্ঠু এবং নিরপেক্ষ শান্তিপূর্ণভাবে ভোট পাড়ি দেওয়ার জন্য যা যা করার দরকার তা করে যাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে। যারা চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তারাও কিন্তু তাদের আশাবাদ হচ্ছে সুষ্ঠু নির্বাচন হলে তারা জয়লাভ করবেন। এবং এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের অভিযোগ রয়েছে যে এখানে সরকারি দলীয় লোক রয়েছেন, তারা ভোটের কোনো ধরনের কারচুপি করবে কিনা। এটি আসলে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো ধরনের কারচুপি কিংবা কোনো ধরনের গোলযোগ যেখানেই হবে, যে কেন্দ্রে হবে সে কেন্দ্র তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে। নজরুল, এবার কিন্তু রাতে সহিংসতাগুলো এড়ানোর জন্য সকালবেলা নির্বাচনী সরঞ্জামগুলো পাঠানো হচ্ছে, তো রংপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে কিনা? সরঞ্জাম কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে। তবে ব্যালট পেপার কিন্তু আগামীকাল সকালে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে, এটি আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এই যে সরঞ্জাম অর্থাৎ ব্যালট পেপার পৌঁছানোর যে বিষয়টি, এটি কিন্তু পুরো আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারাই কিন্তু সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে। আর যেখানে প্রিজাইডিং অফিসার যারা থাকবেন এবং পুলিং অফিসার থাকবেন, সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন, তারা কিন্তু ভোট সুষ্ঠু নিরপেক্ষ পাড়ি দেওয়ার জন্য যে ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু এখন থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং রাস্তাতে কিন্তু টহল চলছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে রাস্তায় আমরা দেখেছি যে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। রংপুর থেকে সপ্তম ধাপের ইউপি নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সীমানা নির্ধারণ ও মামলা জটিলতায় লক্ষ্মীপুরের 9টি ইউনিয়নে ভোট হচ্ছে না একযোগ। এতে ভোটাধিকার ও নাগরিক সেবা বঞ্চিত কয়েক লাখ মানুষ। তবে এরই মধ্যে নির্বাচনের সব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। লক্ষ্মীপুর সদরের 6টি ও কমলনগর উপজেলার 3 ইউনিয়ন পরিষদে 12 বছরেও ভোট হয়নি। এর মধ্যে লক্ষ্মীপুর পৌরসভার সাথে সীমানা বিরোধ ছিল সদর উপজেলার চররহিতা, দালালবাজার, দক্ষিণ হামসাতি, বাঙ্গাখা ও লাহারকান্দিতে। অথচ পৌরসভার ভোট হয়েছে গত বছরের 28 নভেম্বর। কমলনগর উপজেলার চরকালকিনি, সাহেবেরহাট ও পাটোয়ারির হাট, এই 3 ইউনিয়নের বেশিরভাগ অংশ মেঘনায় বিলীন হয়ে যায়। এতে ওইসব এলাকার নতুন সীমানা নির্ধারণ করা যাচ্ছে না। দীর্ঘ সময় ভোট না হয় বন্ধ উন্নয়ন কার্যক্রম, এমনকি বিভিন্ন উৎসব ও দুর্যোগের সময় সরকারি সহায়তা থেকেও বঞ্চিত ওইসব এলাকার মানুষ। চেয়ারম্যান মেম্বার কাউকে ডাকলে বা কেউ আমাদের কোনো কাজে কোনো সহযোগিতা করে না। নির্বাচনে যখন প্রস্তুতি নেয় তখনই কয়েকটা কুচক্রি মহল এই নির্বাচন স্থগিত করার বিষয়ে পায়তারা চালায়। সীমানা জটিলতা কাটিয়ে এবং ওয়ার্ড বিন্যাস করে এরই মধ্যে নির্বাচনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে জেলা প্রশাসন। তেয়ারিগঞ্জ ইউনিয়নে মামলাজনিত কারণে আরেকটা ইউনিয়ন নির্বাচনও স্থগিত হয়েছে এবং লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার 3টি ইউনিয়নে সীমানা সংক্রান্ত জটিলতা ও মামলাজনিত কারণে নির্বাচন স্থগিত হয়েছে। সীমানার জটিলতা ছিল নদী ভাঙ্গা এবং পৌরসভা কেন্দ্রিক, সেটি এখন
বলা চলে যে ডিলিমিটেশনের কাজে অলমোস্ট শেষ। আমরা এখন গ্যাজেটের জন্য প্রেরণ করব। গ্যাজেট হওয়া মাত্রই আমরা আশা করছি যে পরবর্তী যে শিডিউল ঘোষিত হবে ওই সময় এই ইউনিয়নগুলো নির্বাচনের শিডিউলের অন্তর্ভুক্ত। এসব ইউপি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণার আশ্বাস দিয়েছেন এ দুই কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী, ময়মনসিংহ ও নীলফামারীতে 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 2 জন মারা গেছেন। মাত্র একদিনের ব্যবধানে জেলায় 13% বেড়ে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে 33.55%। আগেও যা ছিল 20%। ময়মনসিংহে করোনা আক্রান্ত হয়ে 1 জন এবং উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন 50 জন, শনাক্তের হার 33%। নীলফামারীতে করোনা 1 জনের মৃত্যু হয়েছে। বরিশালে স্বাস্থ্যকর্মী সহ করোনা আক্রান্ত হয়েছেন 65 জন, শনাক্তের হার 27%। এছাড়া নাটোরে 161 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 53 জন। সংক্রমণ রোধে নানা বিধিনিষেধ দেয়া হলে তা মানতে অনীহা দেখা গেছে সাধারণ মানুষের মাঝে। করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজশাহী এবং ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, আজ দেখা গেছে যে একদিনের ব্যবধানে 20% বেড়ে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে 33%। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি আসলে কতটুকু মানছেন? করোনা শনাক্তের হার 13% বাড়লেও কিন্তু মানুষের মধ্যে যে স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা সেটি কিন্তু আমরা একেবারেই দেখছি না। আমরা জানি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজশাহীতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে রাত্রি 8টার আগেই রাজশাহীর সকল শপিং মল, দোকানপাট সবকিছু বন্ধ করে দেওয়ার কথা। কিন্তু আমরা গতকালকে চিত্র দেখেছি যে রাত 8টার পরেও কিন্তু রাজশাহী শহরে সব ধরনের দোকানপাট, শপিং মল, এমনকি পাড়া মহল্লার যে চায়ের স্টল সবগুলো খোলা ছিল। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা মাইকিং করতে শুনেছি যে বা দেখেছি যে তারা যেন 8টার মধ্যে দোকানপাট বন্ধ করে দেয়, এই ধরনের তারা মাইকিং করছে। কিন্তু সেটি বাস্তবায়নে তাদের যে ধরনের পদক্ষেপ বা জেলা প্রশাসনের যে ধরনের পদক্ষেপ হওয়ার কথা সেইটি কিন্তু আমরা আমাদের চোখে পড়েনি, বা সেই ধরনের পদক্ষেপ তারা নিচ্ছেও না আমরা দেখছি। যার কারণে যে গণবিজ্ঞপ্তি জারি করেছিল সেটিও কিন্তু এখন মানুষ মানছে না। আর সকাল থেকে রাত্রে চিত্র যে আমরা যদি দেখি যে সকাল থেকে রাত্রে যে শপিং মল বা পাড়া মহল্লা বা যে রাস্তাঘাটে যানবাহন চলছে, বিশেষ করে কাঁচা বাজারে যারা যাচ্ছে তাদের একেবারেই স্বাস্থ্যবিধি মানা তাদের কোনো দরকার নেই। এবং এই বিষয়গুলি মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসনের যে ধরনের নজরদারি হওয়ার কথা সেটিও কিন্তু হচ্ছে না। যার কারণে আমরা দেখছি যে রাজশাহীতে কখনো করোনা শনাক্তের হার বাড়ছে, কখনো আবার কমছে। তবে গত মাসের তুলনায় এ মাসে শুরু থেকে রাজশাহী করোনা শনাক্তের হার অনেক কম। গেল মাসে সর্বোচ্চ 74% করোনা সংক্রমণ হার দাঁড়িয়েছিল, সেটি এখন এই মাসে কমে গত 24 ঘন্টার আগে 24 ঘন্টা ছিল 20.69%। এবং গত 24 ঘন্টায় রাজশাহীর যে 2টি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা নমুনা পরীক্ষা হচ্ছে সেখানে শনাক্তের হার দাঁড়িয়েছে 33.55%, বলা যায় 13% বেড়ে গেছে। এটি শনাক্ত বাড়লেও আমরা হাসপাতালের চিত্র দেখছি, হাসপাতালে তেমন কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক রোগী ভর্তি হচ্ছে না। হাসপাতালে যারা ভর্তি হচ্ছে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। গত 24 ঘন্টা হাসপাতালে 2 জন মারা গেছে, তাদের একজন 41 থেকে 51 বছর পর্যন্ত, একজন 61 বছর প্লাস। তো চিকিৎসকরা বলছে করোনা সংক্রমণ থেকে যদি রক্ষা পেতে হয় সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি, সরকার ঘোষিত যে স্বাস্থ্যবিধি আছে সেটি মানা প্রয়োজন, পাশাপাশি মুখে মাস্ক অন্তত ব্যবহার করা প্রয়োজন বলে চিকিৎসকরা তাদের মতামত দিচ্ছে। মাইনুল, আপনি সাথেই থাকুন, আমরা যাব ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী আবু সালেম মুসা। মুসা, আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ রাজশাহীর মতো একই পরিস্থিতি। হাসপাতালের পরিস্থিতি কেমন দেখছেন, আর আগের থেকে হাসপাতালে রোগী বাড়ছে কিনা? আপনি জানেন যে ময়মনসিংহে কিন্তু আজকে 50 জন আক্রান্ত হয়েছে। গতকালকে যে হারটি ছিল 27%, আজকে যদিও 50 জন শনাক্ত হয়েছে, পরীক্ষার হারটা কম ছিল, যার জন্য আজকে 50 জন শনাক্ত হওয়ার পরও কিন্তু 33% এটি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই করোনার নতুন যে ঢেউ ওমিক্রন সেটি শুরু হওয়ার পর থেকে কিন্তু ময়মনসিংহে গত 15 দিনে 51 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই কিন্তু 2 জন 4 জন করে কিন্তু মারা যাচ্ছে। এবং এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 96 জন রোগী ভর্তি রয়েছে, তার মধ্যে 56 জন করোনা পজিটিভ, বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। আইসিইউতে 4 জন রোগী ভর্তি রয়েছে। আমি একটি নতুন তথ্য দিতে চাই। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের যে মুখপাত্র ডক্টর মহিউদ্দিন খান মুন আমাকে জানিয়েছেন যে এই যে রোগী যে মারা যাওয়ার হারটি প্রতিদিনই কিন্তু এটি হচ্ছে, আজকেও 2 জন মারা গেছে, একজন ময়মনসিংহের এবং একজন গাজীপুরের। উনি যেটি জানিয়েছেন যে এই লক্ষ্যে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। এই কমিটির মাধ্যমে কিন্তু করোনা রোগীরা যাতে আরও বেশি উন্নত মানের চিকিৎসা নিতে পারে এবং কি কারণে মারা যাওয়ার পর করোনা রোগী কি কারণে মারা গেছে সেটি তারা অনুসন্ধান করবেন এবং সেই লক্ষ্যে তারা রিপোর্ট দিবেন। সেই অনুযায়ী কিন্তু পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে বলে উনি আমাদেরকে জানিয়েছেন।
এবং তাদের আজকে কিন্তু ময়মনসিংহে কিন্তু 96 জন রোগী ভর্তি, এবং এটি কিন্তু গত যে করোনার ঢেউ শুরু হওয়ার পর থেকে এটি কিন্তু সর্বোচ্চ। এবং তারা যেটি জানিয়েছেন যে আরও রোগী যদি ভর্তি হয় সেক্ষেত্রে চিকিৎসা দেওয়ার মতো ক্যাপাসিটি তারা কিন্তু রেখেছেন। 100 শয্যার হাসপাতালটি তারা এখন আরও 2টি ফ্লোর খালি করেছেন। সেক্ষেত্রে যদি আরও অতিরিক্ত রোগী ভর্তি হয় সেই ক্ষেত্রে সেই চাপ যাতে সামলাতে পারেন সেই প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। তারা যেটি বলছেন যে ময়মনসিংহে কিন্তু শুধু ময়মনসিংহের মানুষজন নয়, বৃহত্তর ময়মনসিংহ সহ এবং আশেপাশে প্রায় 10টি জেলার মানুষ কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসা নিয়ে থাকেন, এবং এই কারণে কিন্তু হারটিও কিন্তু একটু বেশি। এবং যারা জটিল রোগী তারাই কিন্তু মারা যাচ্ছেন, এবং যারা টিকা নেওয়া নেই তারাই কিন্তু মারা যাচ্ছেন। এবং সেই লক্ষ্যে সিভিল সার্জনের সাথে আমার কথা হয়েছে। সিভিল সার্জন নজরুল ইসলাম আমাকে জানিয়েছেন যে তারা কিন্তু এখন টিকাকরণের দিকে ঝুঁকছেন। টিকাকরণের মাধ্যমে কিন্তু এই ওমিক্রন মোকাবেলা করা সম্ভব, এই লক্ষ্যে তারা কাজ করছেন। এবং গতকালকেও কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু প্রায় 15টি স্পটে মাস্ক বিতরণ করেছেন, মানুষকে সচেতন করেছেন। এই ছিল ময়মনসিংহের করোনা নিয়ে সার্বিক সর্বশেষ অবস্থা। রাজশাহী এবং ময়মনসিংহ থেকে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে শুরু হলো কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি। প্রথম দিনে টিকা পেল 700 শিক্ষার্থী। একসময় টিকাকে গুরুত্ব না দিলেও এখন বেশ আগ্রহের সাথে টিকা নিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে পর্যায়ক্রমে দেশের 40 লাখ কওমি শিক্ষার্থীকে করোনার টিকার আওতায় আনা হবে। মিরপুরের জামিয়া সিদ্দিকিয়া নুরানি মহিলা মাদ্রাসায় সকাল 9টায় শুরু হয় কর্মসূচি। টিকা পান বিভিন্ন প্রতিষ্ঠানের 580 শিক্ষার্থী। 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের ফাইজার আর এর বেশি বয়সীদের দেয়া হয় সিনোভ্যাকের টিকা। পরে আরেকটি প্রতিষ্ঠানেও শুরু হয় টিকাদান। 2 মাদ্রাসায় টিকা পায় 700 শিক্ষার্থী। শুধু জন্ম সনদ দিয়ে টিকা দেয়া হয় তাদের। সংকটে ছিলাম, মাদ্রাসা বন্ধ হয়ে যায় কিনা এবং সমস্ত জায়গায় চলাফেরা করতে অসুবিধা ছিল। এখন আলহামদুলিল্লাহ সব জায়গায় চলাফেরা করতে পারবো। এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে যে ভ্যাকসিন দিয়েছি, পরীক্ষা দিতে পারবো আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন ধরে আমরা খুব চিন্তিত ছিলাম যে স্কুল প্রতিষ্ঠানে টিকা নেওয়া হচ্ছে কিন্তু আমাদের এখনো দেওয়া হচ্ছে না। সেই বিষয়ে আমাদের মাদ্রাসা থেকে কর্তৃপক্ষরা এরকম ব্যবস্থা নিয়েছে যে আমাদেরকেও টিকা দেবে। এরকম এই অবস্থাতে আজকে টিকা দেওয়া হচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে টিকা কার্যক্রম অংশগ্রহণ করতে নিজেরও টিকা নিয়েছি, এবং আমাদের যারা ছাত্র শিক্ষার্থী রয়েছে তারা পারিবারিকভাবে অনেকে টিকা নিয়ে নিয়েছে। যদি অনাগ্রহী বা উৎসাহী না হতো তাহলে তো এই কার্যক্রমটা তারা জড়িত হতো না বা আমরা হতাম না। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এরই ধারাবাহিকতায় সারা দেশেই মাদ্রাসায় টিকা কর্মসূচি শুরু হচ্ছে। যে সমস্ত বাচ্চারা স্কুলে যায় না সেই সমস্ত বাচ্চাদেরকে খুঁজে বের করে এখন টিকার আওতায় আনার কর্মসূচি হিসেবেই আমরা এই ধরনের মাদ্রাসা যেগুলো শিক্ষা বোর্ডের অধীন নয় সেগুলোকে খুঁজে বের করে সেখানে টিকা কার্যক্রমটা শুরু করেছি। কিছু সীমাবদ্ধতা রয়েছে কোল্ড চেইন মেনটেন করার বিষয়, তো যেখানে যখন যেখানে প্রয়োজন হবে এবং সম্ভব হবে টিকা কেন্দ্র, অস্থায়ী টিকা কেন্দ্র স্থাপন করেই আমরা টিকা দিব। যেভাবে আজকে এখানে একটা অস্থায়ী টিকা কেন্দ্র করে আমরা টিকা দিচ্ছি। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের হিসেবে দেশে কওমি মাদ্রাসা রয়েছে 15,000, শিক্ষার্থী 40 লাখ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাঘের শেষে অকালীন বৃষ্টিতে ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলের। আলু খেতে পানি জমায় দুশ্চিন্তায় আছেন কৃষকেরা। ডালে এবং সরিষা ক্ষেতেও পড়েছে বিরূপ প্রতিক্রিয়া। এদিকে কুড়িগ্রামের ইটভাটায় কাঁচা ইট বৃষ্টিতে নষ্ট হওয়ার পাশাপাশি বেশ কিছুদিনের জন্য উৎপাদন বন্ধ হওয়ায় 12 কোটি টাকার লোকসান হয়েছে বলেছেন মালিকেরা। উত্তরাঞ্চলে কনকনে শীতের মধ্যেই শুক্রবার মাঝরাত থেকে শুরু হয় ভারী বৃষ্টি। 2-3 দিনের বৃষ্টিতে পানি জমেছে জয়পুরহাট সহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চলে। প্রকৃতির এমন আচরণে বিপাকে কৃষক। অজস্র শসার জমিতে ভাসতিছে এবং বড় যে ধান লাগানো হয়েছে সেখানেও ওই একগিরা পানি। আগামী 15 থেকে 20 দিন পর আলু তোলার কথা থাকলেও গেল 2 দিনের বৃষ্টির পানিতে ডুবে গেছে অনেক আলু ক্ষেত। পানি দ্রুত নিষ্কাশন করা না গেলে ফসলের ক্ষতি হবে বলছেন কৃষকেরা। এছাড়া বাতাসে এবং গাছের গোড়ায় আর্দ্রতা বাড়ায় ভয়ঙ্কর ছত্রাক লেট ব্লাইটের সংক্রমণের শঙ্কায় তারা। আমার আলুর পানি নিংড়াতে পারেনি, আমার প্রচুর ক্ষতি হবে এবার। অতি বৃষ্টিতে আলু ডুবে গেছে, আলু পচে যাচ্ছে, আলুর উপর দিয়ে পানি যাচ্ছে। এবার তো কৃষক বহু ক্ষয়ক্ষতির মধ্যে পড়ছি আমরা। অকালের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নওগাঁর চাষিরা। সরিষা ও ডালের ক্ষতি হলেও বৃষ্টিপাত বোরো ধান, গম ও আমের উপকারে আসবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমের জন্য এই বৃষ্টি মোটামুটি ভালোই বলে আমরা মনে করছি, কারণ জমি সব আমের জমিতে সব শুকনো ছিল। সেক্ষেত্রে আমের মুকুল আসতেছে এখন, আমের মুকুলের জন্য এটা এখন ভালোই হবে।
এদিকে হঠাৎ বৃষ্টিতে ব্যাপক লোকসানে পড়েছেন কুড়িগ্রামের ইট ভাটার মালিকরা। ভাটায় তৈরি করে রাখা 70 থেকে 80 ভাগ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে বলছেন তারা। বৃষ্টির কারণে মনে করেন যে আমাদের কাঁচা যে ইটগুলো ছিল যে টোটাল গলে গেছে। বৃষ্টি থামার পর ইট ভাটায় জমা পানি পাম্পের সাহায্যে নিষ্কাশন করছেন অনেকে। অকালীন বৃষ্টিতে জেলার 120টি ভাটায় আর্থিক ক্ষতি প্রায় 12 কোটি টাকা দাবি মালিকদের। ইটের দাম তো বাড়বেই, ইনশাআল্লাহ অবশ্যই বাড়বে। 10-এর উপরে ইট মনে হচ্ছে, কারণ ইট তো পুড়তে পারতেছে না, ইট তো মাঠে নাই। এই মাঠ মানে এখন মাঠ কি পরিষ্কার হবে কি হবে না তাও তো বলা যাচ্ছে না, আকাশ তো খারাপ। বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্টের পাশাপাশি জলাবদ্ধতা ও আর্দ্রতায় কয়েকদিন ধরে ইট তৈরির কাজ বন্ধ আছে। এর ফলে বাজারে ইটের সংকট ও দাম বাড়ার শঙ্কাও রয়েছে। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে এবার জয়পুরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল মোমেন মুনি। মুনি, জয়পুরহাটে কি পরিমাণ জমির ফসল নষ্ট হয়েছে, কি কি ফসল নষ্ট হয়েছে? যেমনটি খবরে বলছিলেন, শীতকালে প্রকৃতির যে বৈরী আচরণ লক্ষ্য করেছে জেলাবাসী। তো এখানে কৃষি বিভাগ, আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি, কৃষি বিভাগের উপপরিচালক জানিয়েছেন যে জেলায় প্রায় 41,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে প্রায় 7,500 হেক্টর জমি এই বৃষ্টিতে আক্রান্ত হয়েছে। এছাড়া এখানে সরিষা চাষ হয়েছে প্রায় 13,000 হেক্টর জমিতে। এর মধ্যে আক্রান্ত হয়েছে প্রায় 5,500 হেক্টর জমি। আর এর ভিতরে গমও আছে। গম এখানে চাষ হয়েছে প্রায় 2,500 হেক্টর জমিতে এবং আক্রান্ত হয়েছে প্রায় 60 হেক্টর জমি। এই কৃষি বিভাগের এই দেওয়া এই তথ্য অনুযায়ী আমরা সরেজমিনে যে তথ্য পেয়েছি, কৃষি বিভাগের দেওয়া তথ্যের চেয়েও কিন্তু বেশি আক্রান্ত হয়েছে কৃষি ক্ষেত্রগুলোতে। এবং আপনি জানেন যে এই অসময়ে এই বৃষ্টিপাতের জন্য যে আলু, জয়পুরহাটের যে বর্তমান অপোক্ত আলু, এই আলু কিন্তু উঠতে আরো প্রায় 15-20 দিন সময় লাগবে। এই আলু তড়িঘড়ি করে উঠাতে হচ্ছে, এই অপোক্ত আলু, যেটা মানে কোল্ড স্টোরেজে সংরক্ষণের একেবারে অনুপযোগী। সুতরাং এই আলু বাজারে এখনই কৃষকেরা নিয়ে যাচ্ছে। সুতরাং বাজারে একটি বাড়তি চাপ পড়েছে। এই বাজারে বাড়তি চাপ পড়ার কারণে আসলে আলুর দাম কমে গেছে অনেকটাই। এছাড়া সরিষা আগামী থেকে সরিষা উৎপাদন হয়েছে বিঘা প্রতি প্রায় 8 থেকে 10 মণ, কিন্তু এই অর্ধেকেরও নিচে নামবে বলে জানিয়েছেন কৃষকরা। এই কৃষকদের এই দুর্ভোগের কথা কিন্তু আমরা সরেজমিনে কৃষকদের মুখে শুনেছি। এবং কৃষি বিভাগ শুধু পানি ক্ষেত থেকে পানি নিষ্কাশনের কথা বলেছে। তো এই ছিল বর্ষায় ক্ষয়ক্ষতির পরিমাণ। জয়পুরহাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এক সপ্তাহ পর আবারও দেশের উত্তরাঞ্চলে বইছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় সড়ক মহাসড়কে দিনের বেলাতেও যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। আবহাওয়া অফিস জানিয়েছে কয়েকদিন ওই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ঠান্ডায় ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শীত নির্ধারণে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা দেখা গেছে অনেক জায়গায়। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসে আমরা মিনিমাম টেম্পারেচার রেকর্ড করেছি 10.4, তেঁতুলিয়াতে 7। আমরা এইটাই পর্যবেক্ষণে আছে যে অত্র রংপুর অঞ্চলের উপর দিয়ে বিভিন্ন জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চট্টগ্রামের সন্ত্রাসী মশিউর বাহিনীর 5 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে 10টি আগ্নেয়াস্ত্র, ছুরি ও 22 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পতেঙ্গা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব জানায়, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব করে আসছিল মশিউর রহমান ও তার সহযোগীরা। চাঁদাবাজি সহ নানা অপকর্মের গোপন খবরে গতরাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় বাহিনীর 5 সদস্যকে গ্রেপ্তার করা হয়। এদের সবার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে 27 মামলার আসামি মশিউরকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করার পর টোটাল আমরা একটি বিদেশি সহ 10টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম। তাদের অফিস থেকে আমরা বিপুল পরিমাণ
অবৈধ প্লট বরাদ্দ দেওয়ার রিসিট, সদস্য হওয়ার রিসিট, এগুলো উদ্ধার করতে সক্ষম হই। সেখানে আমরা 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই, 5 জন চিহ্নিত সন্ত্রাসীকে। নরসিংদীর শিবপুরে জোড়া খুন মামলায় আরও 2 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। ভোরে রায়পুরা উপজেলার দৌলতকান্দি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরের সংবাদ সম্মেলনে র্যাব 11 এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানিয়েছেন, শিবপুরের শ্রীফুলিয়ায় 2 যুবকের মরদেহ উদ্ধারের পর তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করা হয়। গ্রেপ্তার উমেদ আলী ও তার সহযোগী আকরাম হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মাদক ব্যবসা নিয়ে নিজেদের মধ্যে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে জানায় তারা। গত 3 ফেব্রুয়ারি ঢাকা সিলেট মহাসড়কের শিবপুরে চাদরে মোড়ানো 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই দিনই সোহেল ও বিল্লাল নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়। গোপালগঞ্জে মুদি দোকানে গাউস দারিয়া হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিতে মালামাল না দেয় তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সকালে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, 2 ফেব্রুয়ারি রাতে দোকান থেকে ঘুমন্ত গাউসকে ডেকে বাইরে নেয় দুর্বৃত্তরা। পরে কুপিয়ে হত্যা করে বাড়ির পাশের পুকুরে মরদেহ ফেলে দেয় তারা। ধারের টাকা চাওয়া আর নতুন করে বাকি না দেয় গাউসকে হত্যার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। বরিশালে এবছর চালু হতে যাচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। করোনার কারণে গত বছর সম্ভব না হলেও এবছর উদ্বোধনের আশা করা হচ্ছে। এরই মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে 85%। সেন্টারটি চালু হলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। 2017 সালে বরিশালের নথুল্লাবাদ এলাকায় প্রায় 2,500 একর জমিতে শুরু হয় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজ। মানব সম্পদ উন্নয়ন এবং তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এই উদ্যোগ। সেন্টারটি গত বছরের 31 ডিসেম্বর চালু হওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে যায় নির্মাণ কাজ। তবে এ বছরের ডিসেম্বরে উদ্বোধনের আশা করা হচ্ছে। 2021 সালের ডিসেম্বরে কাজটা সমাপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে পিছিয়ে গেছে। তারপর আমরা চেষ্টা করছি 2022 সালের ডিসেম্বরে কাজটা সমাপ্ত করার। প্রতিষ্ঠানটি চালু হলে উদ্যোক্তা তৈরি ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে সম্পৃক্ত হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সমগ্র বরিশাল বিভাগের শিক্ষিত যুবক যুবতীদের উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এটি একটি বিরাট ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যারা এখানে ট্রেনিং করবে তারা যদি সফলভাবে ট্রেনিং নিতে পারে, ইনশাআল্লাহ তারা দক্ষ কর্মসংস্থান করে নিতে পারবে নিজে। আমরা চাই গভর্নমেন্টের কাছ থেকে তরুণ উদ্যোক্তাদের জন্য আইটি সেক্টরে আরও সহযোগিতা এবং আশ্বাস। প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রথম পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হবে 5,000 তরুণের। আমরা এখান থেকে আমাদের যে শিক্ষিত যে যুব সমাজটি রয়েছে তাদেরকে আমরা আইটিতে অত্যন্ত সুযোগ থাকে আমাদের তাদেরকে এক্সপার্ট করার, পাশাপাশি কর্মসংস্থান তৈরি হবে। আপনি প্রাথমিক পর্যায়ে প্রায় 5,000 লোকের কর্মসংস্থান সেখানে তৈরি হবে। শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 50 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টবে একবার পানি বা সার দিলে 3 মাস আর পানি দেওয়ার প্রয়োজন হয় না। টবে সংরক্ষিত থাকা পানি ও সার শেষ হলে তার নোটিফিকেশন চলে আসবে মোবাইল ফোনে। এমনই ব্যতিক্রমধর্মী এই টব আবিষ্কার করেছেন মানিকগঞ্জের মোহাম্মদ আব্দুল হালিম, যার নাম দিয়েছেন অটো টব। গতানুগতিক বেশিরভাগ মাটির টবে পানি অপচয় হয়। সাধারণ টবে পানি জমে সেখানে এডিস মশার লার্ভা তৈরি হয়ে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দেয়। কিন্তু এখন একবার পানি দিলে 3 মাসের মধ্যে পানি বা সার দেওয়ার প্রয়োজন হবে না। এমনই এক টব উদ্ভাবন করেছেন মানিকগঞ্জের মোহাম্মদ আব্দুল হালিম, যার নাম দিয়েছেন অটো টব। আবর্জনা মুক্ত হওয়ায় ঘরের ভিতরে বা বাইরে যে কোনো জায়গায় এই টব রাখা যাবে। ব্যতিক্রমী এই টবের 2টি অংশ রয়েছে। ভিতরের অংশটি মাটির আর বাইরে রয়েছে প্লাস্টিকের পাত্র। মাটি ও প্লাস্টিকের পাত্রের মাঝে ফাঁকা অংশে পানি ও সার দেওয়ার ছিপি রয়েছে। এই টবের উপরে আরেকটি অংশে মোটর কন্ট্রোলার ও সেন্সর যুক্ত করা থাকে। মোবাইল অ্যাপসের মাধ্যমে মোটর দিয়ে সংরক্ষিত পানি পাত্রের উপর পৌঁছে যায়। টবে কী পরিমাণ পানি রয়েছে তাও জানা যাবে অ্যাপসের মাধ্যমে। অনেক দিন এই টব ব্যবহার করতে পারবে এবং সে যদি বাড়িতে না থাকে 2, 3, 4 মাস, 6 মাস, 5 মাস, 1 বছর, তাহলে তার গাছ মারা যাবে। এই টবের চাহিদা ইনশাল্লাহ অনেক বেশি। অনেক মানুষ আমাদের কাছে আসে, টব নিচ্ছে, বিভিন্ন কোম্পানি নিচ্ছে, বিভিন্ন অর্ডার দিচ্ছে।
সাধারণ টবে 95% পানি অপচয় হলেও অটো টবে 95%ই সাশ্রয় হয়। আকার ভেদে এই টব বিক্রি হয় 400 থেকে 2000 টাকা পর্যন্ত। ব্যতিক্রম ও আধুনিক হওয়ায় বর্তমানে বাড়ছে টবের চাহিদা। একবার পানি দিলে 2-3 মাস বা 4 মাস পানি দিতে হবে না, প্লাস বৃষ্টিতে অতিবৃষ্টিতে নষ্ট করতে পারবে না। উনি একটা অটো টব নামে একটা টব তৈরি করছে, সেটা দেখতে আসছি, এসে দেখলাম যে আসলে খুব সুন্দর এবং পরিবেশ বান্ধব। হালিমের উদ্ভাবিত আধুনিক এই টবের জন্য এরই মধ্যে সনদ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। 1 বছরে আর পানি দিতে হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।